আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনাদের চেতনা চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে তথ্যটা আপনারা জানলে খুশি হবেন যে গোপালগঞ্জে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে বা আন্তর্জাতিক সংস্থাতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা প্রথমেই একটু বলতে চাই যে বাংলাদেশের হিউম্যান রাইটস ওয়াচের একটি সংগঠন রয়েছে যার নাম হচ্ছে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র, এবং সেখান থেকে তারা একটা চিঠি দিয়েছে অনারেবল অ্যান্থনি গুতেরেসের কাছে, জাতিসংঘ মহাসচিবের কাছে, যেটাতে তুলে ধরা হয়েছে যে জাতিসংঘে কিভাবে গোপালগঞ্জের হত্যাকাণ্ড তৈরি হয়েছে। এবং সাথে সাথে আল জাজিরার একটা রিপোর্ট আপনাকে একটু দেখিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী মিস্টার রহমান। তার সাথে আমরা সম্পূর্ণ বিষয়টা নিয়ে যে আন্তর্জাতিক মিডিয়াতে যে বিষয়টা তুলে ধরা হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে সম্যক জানবো। আমরা একটু প্রথমেই যে ভিডিওটা একটু দেখতে চাই যে এখানে আসলে আল জাজিরা কি রিপোর্ট করেছে। In Bangladesh on Wednesday, when security forces confronted supporters of former Prime Minister Sheikh Hasina, a student-led party formed after last year's uprising, which ousted Hasina, marched towards her home and killed. His uncle said he wasn't even involved in politics. He just got caught up in the chaos. আমরা একটু রেস্ট্রিকশনের কারণে 10 সেকেন্ড করে দেখাচ্ছি যে এই রিপোর্টটাতে আমরা যেটুকু দেখলাম, আপনিও দেখেছেন। প্রথমে আমরা এটাতে একটু যাচ্ছি যে এখানে আল জাজিরা তুলে ধরেছে যে ছেলেটাকে মারা হয়েছে, সে একটা দোকানে ছিল, একটা কর্মচারী ছিল, সে আন্দোলনও ছিল না, কিন্তু তাকে ধরে হত্যা করা হয়েছে। তার বাবা বলছিল যে সে যেন সেফ থাকে, তাকে কথাও হয়েছে। আসলে এইভাবে যে গণহত্যা হলো, এই গণহত্যার এফেক্টটা মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাতে কিরকম পড়ছে? ধন্যবাদ জনাব আথার ভাই। আপনার গণমাধ্যম, আপনার ইউটিউব চ্যানেল, জনপ্রিয় চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি জেনেভা জাতিসংঘ ভবনের গেট 40 থেকে। আজকে সকালে যে কনফারেন্স হয়ে গেল এনজিও ইকোসক এনজিও সেক্টরে, যে কনফারেন্স হয়েছিল, কনফারেন্স সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত হয়েছে। কনফারেন্স শেষ করে আমি লাঞ্চ শেষ করে আপনাদের সাথে এই ভবন থেকে বসে কথা বলছি। আপনি হয়তো আমার ব্যাক সাইড দেখছেন, আমার ব্যাকগ্রাউন্ডে যে জেনেভা জাতিসংঘ ভবনের পেছনের যে ব্যাকগ্রাউন্ড, জেনেভা লেক দেখা যাচ্ছে। তো আমি বাসায় যাওয়ার আগে আপনার সাথে এই চ্যানেলে যুক্ত হয়েছি। আজকের মূল আলোচ্য যে বিষয় ছিল, যে এজেন্ডা ছিল, আমরা এখানে প্রায় 21টি এনজিওর একটি কনফারেন্স হয়েছে, যেখানে ছিল ইন্টারন্যাশনাল প্যান, যেখানে ছিল হিউম্যান রাইটস হাউস অন ফেডারেশন, যেখানে ছিল স্ট্রেসিং গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স, যেখানে ছিল ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর দ্য গ্রিন পার্টিসিপেশন, যেখানে আরো এরকম অনেক অর্গানাইজেশনের নাম আমি এখানে দেখতে প্রায় 22টি। এখানে ছিল তুরমুর লা পেজ, এখানে আরো অনেকগুলো দেখা যাচ্ছে অর্গানাইজেশন। তো এই যে 21-22টাই সিলেক্টেড এনজিও যারা জাতিসংঘের এনলিস্টেড ইকোসক এনজিও, তারা বিষয়টি নিয়ে আজকে ডিসকাশন করেছেন। একটি রাউন্ড টেবিল ডিসকাশন হলো, যেখানে বাংলা আন্তর্জাতিক যে গণমাধ্যম, যে আপনি মাত্র একটি গণমাধ্যমের নিউজ দেখালেন, যেটা হচ্ছে আল জাজিরা ছাড়া রয়টার্সের যে রিপোর্ট, সেটি আপনি হয়তো দেখাতে পারেন। রয়টার্স রিপোর্ট করেছে আমেরিকা থেকে, রিপোর্ট করেছে অ্যাসোসিয়েটেড প্রেস এপি, রিপোর্ট করেছে ডয়েচে ভেলে জার্মান গণমাধ্যম, রিপোর্ট করেছে আপনার টাইমস অফ ইন্ডিয়া, রিপোর্ট করেছে সুইজারল্যান্ডের একটি গণমাধ্যম লে কুরিয়ে, রিপোর্ট করেছে আরো অনেকগুলো গণমাধ্যম রিপোর্ট করেছে। নিউজ 18 নামে একটি আন্তর্জাতিক গণমাধ্যম, তারাও রিপোর্ট করেছে। প্রায় মোট 8টি গণমাধ্যমের রিপোর্ট আজকে এখানে ডকুমেন্টেশন হিসেবে প্রচারিত হয়েছে। আজকে সকালবেলার অধিবেশনে যে আলোচনা হয়েছে, সেখানে 21টি সিলেক্টেড এনজিওর প্রতিনিধিরা ছিলেন, যারা এই রিপোর্টটি দেখেছেন এবং তারা সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন। এবং প্রায় প্রত্যেকটি এনজিও থেকে যে রেজলিউশন তৈরি হচ্ছে, তারা যে বিষয়টা নিয়ে বেশি দৃষ্টিপাত করেছেন, যেটা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তি মিশনে কাজ করছে সে অনেক বছর থেকে। তার একটি সুনামও ছিল এবং দীর্ঘদিন সেই সুনাম বয়ে আনছিল। আমি দেখেছিলাম যে ইন্টারন্যাশনাল প্যানের যে প্রতিনিধি, তিনি বলেছিলেন যে বাংলাদেশে অনেকদিন থেকেই তারা উদ্বিগ্ন যে বাংলাদেশের সাংবাদিকদেরকে যে সমস্ত
ফারজান রূপা, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, সাংবাদিকদের মতো ব্যক্তিত্বদেরকে দীর্ঘদিন খুনের মামলায় আসামি করে জেলে রাখা হয়েছে। এ ব্যাপারে ইন্টারন্যাশনাল প্যান এবং জার্নালিস্ট উইদাউট বর্ডার তারা উদ্বেগ প্রকাশ করিয়ে রিপোর্ট করেছিলেন। কিন্তু সরকার এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করছেন না। আমি এনজিও প্রতিনিধিদের কথা একটু আপনাকে বলি, তারা বারবার যে কথাটি এখানে উল্লেখ করেছেন, যেটা বলেছেন যে ডক্টর ইউনূসকে তারা অনেক বিশ্বাস এবং ভরসা করেছিলেন। তাদের ধারণা ছিল একজন নোবেল জয়ী তিনি অন্তত একটি শান্তির সমাজ ব্যবস্থা কায়েম করবেন, যিনি প্রতিশোধমূলক এবং প্রতিহিংসাপরায়ণ হবেন না। গতকালকের ঘটনাকে তারা বলেছেন যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেনাবাহিনীকে দেখা গেছে যে সেনাবাহিনী স্বয়ং গুলি করছেন এবং তারা উল্লেখও করেছেন যে 55 ইন্টেরিয়ান যে ব্যাটালিয়ন, যেটা যশোরের জিওসি, সেই 55 জিওসির প্রধান তার নেতৃত্বেই নাকি এই গুলিটা অর্ডার হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে রহমান মামুন, আমি একটু আপনাকে আরেকটু থামাতে চাই। আমি আল জাজিরা রিপোর্টের বাকি আরেকটু অংশ একটু আপনাকে দেখাই, তারপর আপনি আবার একটু কন্টিনিউ করেন, তাহলে বেটার হবে। জি ইনশাআল্লাহ। জি। My son called me from the railway station and told me Sohail had died in the violence. I advised my son to stay where he was and not move, as the situation was growing more volatile. Footage shows crowds of people armed with sticks attacking police officers, torching vehicles, and assaulting members of the National Citizen Party. What began as a peaceful commemorative rally quickly spiraled into violent street battles. Authorities imposed curfew in the district, but with protests spreading across the country and political parties blaming one another for the unrest, Bangladesh is on edge. Gopalganj is a politically sensitive area. It's where Sheikh Mujibur Rahman, the first president of Bangladesh, and Hasina's father is buried. Awami League supporters say they're regularly attacked and intimidated and have nowhere to exercise their right to protest because of all activities of the party and its affiliates are banned. এখন গোপালগঞ্জের অবস্থা The situation in Gopalganj is tense and dangerous. The curfew has been extended. Security forces are going door to door, harassing and intimidating people. Even women aren't spared. The office of the interim leader Muhammad Yunus released a statement condemning the act as a shameful assault on basic rights that will not go unpunished. No matter how many obstacles, attacks or violence the Awami League unleashes, members of the National Citizen Party will continue their rallies. Home Affairs Advisor Jahangir Alam Chaudhry says law and order has been restored in Gopalganj. But analysts say that as Bangladesh navigates the landscape, the violence raises questions about reconciliation, accountability, and the way forward ahead of general election still next year. Tanvir Chaudhry, Al Jazeera, Dhaka. এখন এখানে কিন্তু স্পষ্ট কথা বলেছে যে ইন্টারিয়াম বা ইউনুসের যে স্টেটমেন্ট এবং গভর্নমেন্টের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে কিন্তু কোথাও ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে না যে এটাকে শান্তিপূর্ণ বা সহিংসতাকে অ্যাভয়েড করার ব্যাপারে, বরঞ্চ তারা সহিংসতাকে বা এই হত্যাকাণ্ডকে অস্বীকার করার চেষ্টা করেছে। এবং আল জাজিরার রিপোর্টে কিন্তু স্পষ্ট উঠেছে। এবং আপনি যে এই জাতিসংঘে বরাবর যে চিঠিটা বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ দিয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করেছে। আপনি একটু যদি আপনি বলেন যে এই চিঠির যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু আপনি ব্রিফ করলে হবে। আমি চিঠিটা দর্শককে শো করেছি এবং অলরেডি দর্শক কিন্তু চিঠিটা দেখেছে এবং চিঠিটা 4 পাতার একটা চিঠি এবং যেটাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ডিটেলস উল্লেখ করে এবং গোপালগঞ্জ হত্যাকাণ্ডকে তুলে ধরে এবং সেনাবাহিনীর মাধ্যমে যে গোপালগঞ্জ হত্যাকাণ্ড হয়েছে সম্পূর্ণ জিনিসটাকে তুলে ধরে কিন্তু এই রিপোর্টটা করা হয়েছে। আমরা আপনি যেটা বলতেছিলেন যথার্থই যে হয়তোবা জাতিসংঘ এই বিষয়টাতে অবশ্যই একটা কনসার্ন করবে, আপনার সাথে এটাতে থাকবে। সাথে আপনার কাছে আর একটা প্রশ্ন থাকবে যে গত 5ই আগস্টের আগে ভলতার তুর্ক স্বীকার করেছিলেন যে সে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা সতর্কবার্তা দিয়েছিল। তো সেক্ষেত্রে এইবার যখন জনগণের উপরে গুলি চালালো সেনাবাহিনী, সেই ক্ষেত্রে ভলকার তুর্কের চিন্তা ভাবনা কি আছে, এই বিষয়টা আপনি একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আতার ভাই, আমি এই মুহূর্তে ভলকার তুর্কের গতকাল পরশুদিন ঘটনাগুলো ঘটেছে, যেহেতু গত 2 দিনের মধ্যে ভলকার তুর্কের অফিস থেকে এখনো কোনো স্টেটমেন্ট আসেনি। তবে ভলকার তুর্কের স্টেটমেন্ট আসতে একটু সময় নেবে, কারণ 1 সপ্তাহের আগে এটা স্টেটমেন্ট এখনই পাওয়া যাবে না। সারা বিশ্ব থেকে বিভিন্ন জায়গায় গণমাধ্যম এবং বিভিন্ন এনজিও, বিভিন্ন ডায়াসপোরা থেকে যে প্রতিবেদন যাচ্ছে তার উপর ভিত্তি করেই ভলকার তুর্কের অফিস থেকে এটা কনসার্ন প্রকাশ করবে। তো আমি এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে চিঠিটি আপনি দেখিয়েছেন তার একটা কপি আমার সামনে আছে।
জুলাই 17 to 25 নিউ ইয়র্ক থেকে দি অনারেবল অ্যান্টনিও গুতারেসকে চিঠিটি লিখেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ BHRW। এটা হচ্ছে নিউ ইয়র্কের একটি ঠিকানা থেকে এই মানবাধিকার সংগঠনটি তারা একটি বিশাল চিঠি দিয়েছেন। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশি ডায়াসপোরার বেশ যে সমস্ত বরেণ্য ব্যক্তিরা মেইন স্ট্রিম রাজনীতি আমেরিকার সাথে যুক্ত, সেই সমস্ত ব্যক্তিবর্গ তাদের সিগনেচার দিয়ে রিপোর্টটি প্রকাশ করেছেন। এই রিপোর্টের কপি আমাদের এখানেও এসেছে এবং এটা অ্যান্টনিও গুতারের কাছে যে রিপোর্টটা গিয়েছে, তারা একটি ইনভেস্টিগেশন চেয়েছেন এই রিপোর্ট, এবং তারা বাংলাদেশের সেনাবাহিনীর এই ধরনের বর্বর গণহত্যার ব্যাপারে তীব্র নিন্দা প্রতিবাদ করে চিঠিটি লিখিয়েছেন। তো আমি আরেকটি আপনাকে তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমেরিকান ভিত্তিক আরেকটি মানবাধিকার সংগঠন, যেটি আমেরিকান মেইন স্ট্রিম মানবাধিকার সংগঠন, যেটি কোনো বাংলাদেশি ডায়াসপোরা না, সেটা হলো ICRF। তারা একটি আন্তর্জাতিক সংগঠন। তারা ইতিমধ্যে অ্যান্টনিও গুতারেসের কাছে আরেকটি চিঠি লিখেছেন। আমি ওই কপিটা, ওই ডকুমেন্টেশনটা আমি আপনাকে একটু পরেই পাঠিয়ে দেব। সেখানে দেখা গেছে ICRF এর যে ডকুমেন্টেশন, সেখানে অ্যান্টনিও গুতারেসের কাছে তারা বলছে যে তারা এই সংগঠন থেকে এই 4 জন খুনের কথা তারা উল্লেখ করেছেন, যে গতকালকে গোপালগঞ্জের সেনাবাহিনীর গুলিতে, বাংলাদেশ সেনাবাহিনীর গুলিতে 4 জন গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই পলিটিক্যালি ইনভলভ ছিল না। ICRF বলছে যে এই খুনের ব্যাপারে তারা একটি তদন্ত করতে চাচ্ছেন এবং অ্যান্টনিও গুতারেসের কাছে তারা আবেদন করেছেন যে এটি যেন একটি জাতিসংঘের মাধ্যমে একটি আন্তর্জাতিক তদন্ত টিম পাঠানো হয়, সেটি যেন করে। অ্যান্টনিও গুতারেসের অফিসে যে প্রতিবেদন পড়েছে, সেটা কালকে শনি রবি হয়তো তার কোনো এভিডেন্স এখন থেকেই শুরু হবে না, কিন্তু সোমবার থেকে এর কার্যক্রম শুরু হবে। আমি আপনাকে একটু বলে রাখি, আমি সোমবারে একটি বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্ক জাতিসংঘে যোগ দিচ্ছি। রোববার রাতেই আমি জেনেভা থেকে আমি আমার একটি টিম নিয়ে, একটি হিউম্যান রাইটস টিম নিয়ে আমি নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাচ্ছি। নিউ ইয়র্কে আমরা আগামী সোম থেকে, অর্থাৎ 21 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটি কনভেনশনে আমরা যোগ দেব। একই সঙ্গে এই হিউম্যান রাইটস ডিফেন্ডাররা জাতিসংঘ মহাসচিবের সাথে ফিজিক্যালি দেখা করে, ইন পার্সন দেখা করে তারা তাদের কনসার্ন প্রকাশ করবেন। সেখান থেকে হয়তো পরিস্থিতি ভিন্নতা দেখা দিবে। আমি যতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি যে ডক্টর ইউনূসের নোবেল জয়ের কারণে, ডক্টর ইউনূসের কারণে বিশ্বের অনেক মানবাধিকার সংগঠন, অনেক ডিপ্লোম্যাটসরা, অনেক ডেলিগেটেড সংগঠন, তারা কিন্তু প্রথম দিকে বিষয়টা ওনার উপরে বেশ ভরসা করেছিলেন। তাদের অনেকেরই ধারণা ছিল যে একজন শান্তির নোবেল বিজয়ী তিনি হয়তো একটি নতুন সমাজ ব্যবস্থা বাংলাদেশে কায়েম করবেন, যেখানে গণতন্ত্র, আইনের শাসন, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা এবং একটি প্রতিহিংসা প্রতিশোধ বাইরে গিয়ে একটি নতুন সমাজ ব্যবস্থা, একটি শান্তির সমাজ ব্যবস্থা কায়েম করবেন। এই কথাটাই এনজিওর প্রতিনিধিরা আমাদেরকে বারবার বলছিলেন যে তাদের একটি বিশেষ ভরসা ছিল ডক্টর ইউনূসের প্রতি। কিন্তু গত 11 মাসের যে প্রতিদিনের প্রতিবেদন, প্রতিদিনের যে ঘটনার প্রবাহ, সেটি তো অত্যন্ত উদ্বেগজনক ছিল। তার চেয়ে ভয়ানক উদ্বেগের কারণ হচ্ছে যে বাংলাদেশের যে সেনাবাহিনী শান্তি মিশনে কাজ করছে দীর্ঘদিন ধরে, সেই শান্তি মিশনের সেনাবাহিনী যেভাবে লেথন উইপেন চালিয়েছেন, যে মারণাস্ত্র ব্যবহার করেছেন, যে গুলি করেছেন এবং নৃশংসভাবে খুন করেছেন। এবং আল জাজিরা রিপোর্টে এটি প্রকাশিত হয়েছে যে সোহেল নামের যে ছেলেটি, সে একটি সাধারণ মানুষ যে উৎসুক ছিলেন, একজন উৎসুক দর্শককে কিভাবে গুলি করে মারা হয়েছে। বিষয়গুলো আন্তর্জাতিক মানবাধিকারের এখন দৃষ্টিগোচর হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি বিষয়টি বারবার উদ্বেগ প্রকাশ করেছে। আজকের সার্বক্ষণিক মিটিং এর মূল বিষয়বস্তু ছিল এটি, এবং আমরা দেখেছি জেনেভায় এই মানবাধিকার বিষয়ক গোলটেবিল আলোচনায় প্রতিটি সংগঠনের কর্তা ব্যক্তিরা, তাদের প্রধানরা কিন্তু এই বিষয় নিয়ে, ডকুমেন্টেশনের প্রতিটি বিষয় নিয়ে তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা বলেছেন। এবং তারা বলেছেন তার প্রত্যেকটা এনজিওর নিজ নিজ অবস্থান থেকে তারা অ্যান্টনিও গুতেরেসের কাছে এবং বিভিন্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচকে, এবং তারা আমাদের হাই কমিশন অফ হিউম্যান রাইটস যিনি ভলকার তুর, তাদের অফিসে তারা রিপোর্ট করবেন, তারা এই ব্যাপারে তাদের অবস্থান থেকে কথা বলবেন। এটি হচ্ছে আমার কাছে আপাতত। এবং গণমাধ্যমের কথা আপনাকে বলেছি, গণমাধ্যম আল জাজিরা রিপোর্টের বাইরে রয়টার এই ব্যাপারে বিশাল রিপোর্ট করেছেন অ্যাসোসিয়েটেড প্রেস AP, রিপোর্ট করেছেন ডয়েচে ভেলে, জার্মান ভিত্তিক গণমাধ্যম, সুইজারল্যান্ডের গণমাধ্যম লে কুরিয়ে রিপোর্ট করেছেন ইন টাইমস অফ ইন্ডিয়া, এবং রিপোর্ট করেছেন নিউজ 18।
তো এর বাইরেও ব্রিটিশ বেশ কিছু গণমাধ্যম থেকে রিপোর্ট এসেছে, আমার কাছে এখনো হাতে এসে পৌঁছেনি। আমি যে রিপোর্টগুলো হাতে পেয়েছি আমি সেগুলো আপনাকে শেয়ার করব। আমার কাছে আপাতত এই তথ্যগুলো আছে। এবং সর্বশেষ কথা আমি আপনাকে বলি যে আজকের কথা থেকে এটি প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী গতকালকে তারা যে কাজটি করেছেন, যে নৃশংস হত্যা চালিয়েছেন, এর পূর্ব বাংলাদেশ সেনাবাহিনী গত জুলাই আগস্টে হাই কমিশন অফ হিউম্যান রাইটস থেকে 1400 খুনের যে হত্যার যে রিপোর্টটি হয়েছিল, সেখানে যে 7.62 যে বুলেট, সেই বুলেট নিয়েও অনেক সংগঠন আজকে কথা বলেছেন যে সেই বুলেটও বাংলাদেশ সেনাবাহিনীর ছিল। সেটি ধামাচাপা দেওয়ার পরেই গতকালকে একদম সরাসরি বিশ্বময় দেখা হয়েছে, বিশ্বের সব জায়গা থেকে গণমাধ্যম দেখেছে যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের রাইফেল দিয়ে কিভাবে গুলি করে নৃশংসভাবে মানুষ করেছেন। এখন বাংলাদেশের সেনাবাহিনী এগুলো ধামাচাপা দেওয়ার জন্য ডক্টর ইউনূসের নোবেল ইজ নট এফেক্টিভ, এটা খুব কার্যকরী হবেন না, এবং তিনি তার নোবেল আগামীতে খুঁয়ে বসবেন আমার কাছে প্রতীয়মান হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস নোবেলের মধ্যে দিয়ে যে প্রতিহিংসা সমাজ ব্যবস্থা বাংলাদেশে চালু করেছিলেন, সম্ভবত তার পরিণতি কিছুটা আমাদের মায়ানমারের সেই নোবেল জয়ী অং সান সুকির মতো হতে পারে। আমার কাছে এই মুহূর্তে একটা জিনিস, এই গোপালগঞ্জের হত্যাকাণ্ড এবং আপনি 5 আগস্টের হত্যাকাণ্ড 7.62 যে ব্যাপারটা বললেন, যেটা এখন ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মাধ্যমে বা সংস্থার কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে, সেক্ষেত্রে কি সেনাবাহিনীর উপরে কোনো স্যাংশন বা জাতিসংঘ থেকে সেনাবাহিনীর উপরে কোনো ধরনের রেস্ট্রিকশন দেওয়ার মতো সম্ভাবনা কি তৈরি হয়েছে? আমি আপনাকে এই মুহূর্তে সম্ভাবনার কথাটা কি বলছি, আমি নিশ্চিত বলছি না যেটা হচ্ছেই হবেই যতক্ষণ পর্যন্ত এটি রেজলিউশন না হচ্ছে। তবে সম্ভাবনাটা এতটাই প্রতীয়মান, সম্ভাবনাটা এই স্যাংশন বা বাংলাদেশের সেনাবাহিনীর উপরে স্যাংশনটা এতটাই মানে খুবই প্রত্যক্ষ দেখা যাচ্ছে যে এটা দৃশ্যমান, এই কারণে যে বিশ্বের যে আন্তর্জাতিক গণমাধ্যম যে রিপোর্ট করেছে এবং মানবাধিকার সংগঠনগুলো যেভাবে উদ্বেগ প্রকাশ করছে, তাতে এটার ধারাবাহিকতা আমার কাছে মনে হচ্ছে যে খুব শীঘ্রই, সম্ভবত আগামী সেপ্টেম্বরে যে জেনারেল অধিবেশন হবে, যে সাধারণ অধিবেশন নিউ ইয়র্কে হবে, সম্ভবত সেখানে একটি রেজলিউশন আসতে পারে। এবং আপনাকে এও বলছি ইন্টারন্যাশনালি অনেকগুলো অর্গানাইজেশন কিন্তু জাতিসংঘ মহাসচিবের কাছে এ ব্যাপারে উদ্বেগ এবং দাবি জানিয়ে এসেছেন, এবং এই দাবি যখনই ঘনীভূত হবে তখন জাতিসংঘ থেকে এরকম একটি স্যাংশন আসার সম্ভাবনা অত্যন্ত দৃশ্যমান। জি, জনাব রহমান মামুন, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যে মব জাস্টিস আমরা দেখছি, এবং স্পেশালি এনসিপি নামক একটা দল তাদের বক্তব্য এবং হিংসা ছড়ানো বক্তব্য এবং মানুষকে হত্যা করার বা মানুষকে নির্মূল করার বা বিরোধী মতবাদকে, আওয়ামী লীগ মতবাদকে নির্মূল করার যে হুমকি ধামকির পরিপ্রেক্ষিতে যে মব জাস্টিস তৈরি হয়েছে, সেই মব জাস্টিসের পরিপ্রেক্ষিতে এনসিপি কে একটি সন্ত্রাসী দল হিসেবে তালিকাভুক্ত করার কোনো প্রক্রিয়া বা আবেদন আপনারা ভবিষ্যতে করবেন কিনা, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আমি আপনাকে একটু বলি, এনসিপি নামক নতুন নবগঠিত যে রাজনৈতিক দলটি, যেটিকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা শুনেছি যে এটি একটি কিংস পার্টি। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে একটি কিংস পার্টি বা একটি রাজনৈতিক দল নিয়ে বিশেষ মন্তব্য করার সুযোগ নেই। আমি যদিও মানবাধিকার কর্মী, আমি তো বাংলাদেশেরই একজন মানুষ। বাংলাদেশে রাজনৈতিক পরিক্রমায় বলা যায় যে এনসিপি নামক এই পার্টি যে হেইট স্পিচ দিচ্ছেন, এই হেইট স্পিচ নিয়ে ইতিমধ্যে জাতিসংঘের বেশ কয়েকটি অধিবেশনে কিন্তু আলোচনা এসেছে। এ ব্যাপারে আপনাকে আমি বলি, তুমুকু ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন গত দুটো রিপোর্ট জাতিসংঘে অ্যাকনলেজমেন্ট করেছে, আমি সম্ভবত আপনাকে কপি শেয়ার করেছিলাম, যে সেখানে বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ এবং বাংলাদেশের প্রেস ফ্রিডম নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু এই হেইট স্পিচ নিয়েও কথা হয়েছে, কিন্তু বিষয়টি এতটুকু জোরালো হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে আজকে এবং গতকালকে যেভাবে বিষয়গুলা অত্যন্ত দৃশ্যমান হয়েছে, আমি বলি যে এই হেইট স্পিচের ব্যাপারটা এখন পর্যন্ত সেভাবে জোরালো হয়নি। তবে এটি হয়তো ধারাবাহিকভাবে আসবে, এটি আমি এখনই বলতে পারছি না। একই সঙ্গে যাতে আন্তর্জাতিক বিশ্বে যে কয়টি মানবাধিকার বিষয় ইস্যু হয়, সেই ইস্যুর মধ্যে হেইট স্পিচ একটি অংশ। তবে এটি এখন মূল এজেন্ডার বিষয় আসেনি, মূল এজেন্ডায় আসতে হয়তো আরো সময় নেবে। সম্ভবত 60তম অধিবেশন শুরু হবে সেপ্টেম্বরের 8 তারিখে,
সেই অধিবেশনে যদি কোনো এনজিও থেকে বা আমাদের কোনো অর্গানাইজেশন থেকে এই হেট স্পিচের ডকুমেন্টেশন গুলো কালেকশন করে জমা দেওয়া হয়, তাহলে হয়তো সেটিও একটি বিষয় আসবে। তবে মূল বিষয়টি হচ্ছে যে কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হবে রাষ্ট্রকে, সরকারকে। এনসিপি সরাসরি হিউম্যান রাইটস বা জাতিসংঘকে জবাবদিহি করবে না। জাতিসংঘ যখন কোনো জায়গায় জবাবদিহি করবে বা নিন্দা প্রকাশ করবে, কিন্তু সেটা সন্ত্রাসী রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছেন তাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। না, সেটা ঠিক আছে, কিন্তু তারা কিন্তু এনসিপির অ্যাকাউন্টেবিলিটি করছে কিনা প্রশ্নটি উঠবে সেখানে। হ্যাঁ, ঠিক আছে। তারপরেও ধরেন আমরা যেমন হিজবুত তাহরির হতে শুরু করে বিভিন্ন বিশ্বের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে কিন্তু বিভিন্ন দেশ এবং জাতিসংঘ থেকে তাদেরকে তালিকাভুক্ত করা হয়, কালো তালিকাভুক্ত বা সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়। সেই ধরনের একটা প্রচেষ্টা যদি না থাকে, তাহলে এনসিপি যুদ্ধত কোনো আচরণ, সেই আচরণ কিন্তু আসলে বাংলাদেশের হিউম্যানিটি বলেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থা বলেন, সবকিছুকে ধ্বংস করবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে সৃষ্টি হয়েছে। তো আমরা আশা করব যে আপনারা হয়তো বা মানবাধিকার কর্মীরা এই বিষয় নিয়ে আলোচনা করবেন, এবং আপনাকে ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন এবং বাংলাদেশের মানবাধিকারকে আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরার ক্ষেত্রে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং আপনি যে রিপোর্টগুলোর কথা বললেন, সেই রিপোর্টগুলো আমাকে পাঠালে আবারও আপনাকে নিয়ে আর একটা ভিডিও আমরা ইনশাল্লাহ করবো এবং বিশ্ববাসীকে এবং দেশের জনগণকে জানাবো। আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমার চ্যানেলে যারা দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগুলো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।